মাতেয়াস্ত। পর্ব 28। তানিশা সুলতানা। বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আর সমুদ্রের রেশ ধরে বিখ্যাত হয়েছে এবি হোটেল। 10 তালা বিশিষ্ট এই হোটেল থেকে সমুদ্রের গর্জন শোনা যায় গভীর রাতে। জোছনা রাতে বেকনিতে বসে সমুদ্রের ঢেউ এর সঙ্গে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করা যায়। বাংলাদেশে নামিদামি সকল মানুষ কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে বরাবরই চড়া দামে এবি হোটেলের রুম বুক করে। এই হোটেলের মালিক ছিলেন আরিফ রহমান। নিজের সারা জীবনের সঞ্চিত অর্থ এবং শ্বশুরের সমস্ত সম্পত্তি বিক্রি করে এবি হোটেল বানিয়েছিলেন। বড় শখ করে হোটেলের নাম দিয়েছিল এবি। এতে আরিফ এবং বিতে বর্ষা। আরিফের প্রথম স্ত্রী আদ্রিতার মা। বর্ষার বাবা বশির ছিলেন সরকারি কর্মকর্তা। এক কন্যা এবং একটা ছেলে নিয়েই ছিলেন তার সংসার। ছেলেকে লেখাপড়া করিয়ে বাড়ি গাড়ি করে দিয়েছিলেন, এবার মেয়ের পালা। যখন আরিফ এসে বলেছিল, বাবা আমি কক্সবাজারে একটা হোটেল দিতে চাই, বশির দ্বিমত করেননি। বরং ব্যাংকে যত টাকা গচ্ছিত ছিল সবই তুলে দিয়েছিলেন। তাতে যখন হলো না, ভিটেমাটি সবই বিক্রি করে দিল। আদ্রিতার যেদিন জন্ম হয় সেই দিনই হোটেল উদ্বোধন করা হয়। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম বছরই হোটেলের নাম ডাক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। লাভ বাড়তে থাকে হু হু করে। আদ্রিতার যখন 3 বছর বয়স তখন আরিফ সাফল্যের দ্বারে পৌঁছে গিয়েছেন। একটা হোটেল তাকে কোটিপতির খাতায় নাম লিখিয়ে দেয়। সিদ্ধান্ত নেয় গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করবে। বরাবরের মতো বর্ষা স্বামীর সিদ্ধান্তে সায় জানায়, তাকে উৎসাহ দেয়। আর এটাই ছিল বর্ষার জীবনের ভুল সিদ্ধান্ত। আরিফ গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করার জন্য জমি খুঁজছিল। কক্সবাজারে যেহেতু হোটেল দিয়ে লাভবান হয়েছে, সেহেতু কক্সবাজারেই গার্মেন্টস ফ্যাক্টরি খুললে লাভবান হবে, এমনটাই আশা করে কক্সবাজারে জমি খুঁজতে শুরু করে। এবং হোটেলের সিকিউরিটি সাহায্যে পেয়েও যায়। জমিটি ছিল ইমান আলী নামক একটা লোকের। লোকটির একটা মেয়ে ছিল নাম ইমা। জমি কেনার সূত্র ধরেই ইমার সাথে পরিচয় হয় আরিফের। মেয়েটি খুব সুন্দর দেখতে ছিল। প্রথম দেখায় আরিফের ভালো লেগে যায়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং একটা সময় প্রণয় ঘটে। গোপনে বিয়েও করে নেয় তারা। বর্ষা অত্যাধিক বিশ্বাস করত স্বামীকে। কখনোই তার ফোন ঘাঁটত না, কখনোই কোনো প্রশ্ন করত না। গার্মেন্টস ফ্যাক্টরির কাজ শেষ হওয়ার পরে সেই ফ্যাক্টরিটির নাম রাখে আদ্রিতা ফ্যাশন হাউস এবং ছোট্ট মেয়েটি তার উত্তরাধিকারী হবেন এমনটাই উইল করে রাখে। বর্ষা শতবার বারণ করেছিল, বাবার সম্পত্তি মানেই আদ্রিতার সম্পত্তি। কিন্তু বোকা বর্ষা তখন বুঝতেই পারেনি কি হচ্ছে তার সাথে। একদিন আরিফ বলল সে সিঙ্গাপুর যাবে, সেখানেও একটা ব্যবসায় দাঁড় করাবে। দেশ বিদেশে সব জায়গায় তিনি পরিচিতি পেতে চায়। এবারেও কোনো বাধা দেয়নি বর্ষা। আরিফ চলে যায় সিঙ্গাপুর। এভাবেই কিছু বছর চলে যায়। আরিফ দেশে ফিরেছে কিছু মাস হলো। কক্সবাজারের ফ্যাক্টরি এবং হোটেল দেখতে গিয়েছে। সেখানে মাসখানেক থাকবে এমনটাই বলেছে। আদ্রিতার 10তম জন্মদিন চলে এসেছে। রাত 12টার পরেই মেয়েটার 10 বছর পূর্ণ হবে। বর্ষা চিন্তা করে আরিফকে সারপ্রাইজ দিবে। মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যাবে। ওদের দেখে আরিফ নিশ্চয় ভীষণ খুশি হবে। এবং একসাথে সমুদ্রের পাড়ে বসে কেক কাটবে। যেই ভাবা সেই কাজ। ঘুমন্ত আদ্রিতাকে তুলে রাতের বাসেই কক্সবাজারে রওনা হয়। পৌঁছাতে পৌঁছাতে ভোরের আলো ফুটে ওঠে। বর্ষা মেয়েকে নিয়ে এবি হোটেলে উঠে। কাউন্টারে যেতেই স্টাফরা সালাম দেয় এবং জানায় স্যার 202 নং কক্ষে আছে। বর্ষা মুচকি হেসে চাবি নিয়ে চলে যায়। 202 নং কক্ষের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক অবিশ্বাসনীয় কাহিনী। কেঁপে ওঠে বর্ষা। 2 হাতে চেপে ধরে ছোট্ট আদ্রিতার চোখ দুটো। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নিজের আখি পল্লব বন্ধ করে নেয়। অপ্রস্তুত আরিফ তাড়াহুড়ো করে উঠে বসে। ইমা গায়ে চাদর জড়িয়ে রাগান্বিত স্বরে বলে ওঠে, কে আপনি?
নক না করে কক্ষে ঢুকছেন কেন? বর্ষা জবাব দিতে পারে না। মাথা নুয়ে থরথর করে কাঁপছে থাকে। আদ্রিতা নিজের চোখের ওপর থেকে মায়ের হাত সরানোর চেষ্টা চালায়। বিরক্তির স্বরে বলে, মাম্মা চোখ ধরেছ কেন? সারপ্রাইজ তো পাপাকে দিব। পাপার চোখ ধরবে। আরিফ নিজের গায়ে শার্ট জড়িয়ে এগিয়ে আসে আদ্রিতার পানে। ভয়ার্তক স্বরে বলে, বর্ষা তুমি এখানে? বর্ষা চোখ খুলে আদ্রিতার চোখের ওপর থেকেও হাত সরিয়ে নেয়। বাবাকে পেয়ে যেন স্বর্গ পেয়ে গিয়েছে আদ্রি। এমনিতে বছরে একবার কি দুইবার বাবার দেখা পায় সে। তবে কথা হয় প্রতিদিন। ভিডিও কলে বাবা মেয়ের দারুণ খুনসুটি চলে, ঘন্টা খানিক সময় ব্যয় করে। লাফিয়ে বাবার কোল দখল করে নেয়। দুই হাতে গলা জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় বাবার মুখশ্রী। শতবার ভালোবাসি বাক্যটা আওড়ায়। আরিফ নিত্য দিনের মতো মেয়ের আদরে সাই জানাতে পারে না। মনের মধ্যে ভয় জেঁকে ধরেছে তার। ক্ষণে ক্ষণে বর্ষার পানে তাকাচ্ছে। বোকাসোকা বর্ষাকে আজকে অন্য রকম লাগছে। এই গ্রেস, এটাই তোমার সিঙ্গাপুর? এখানেই তোমার কাজ? তাচ্ছিল্যের স্বরে বলে বর্ষা। ইমা ওয়াশরুম ঘুরে এসেছে। জামাকাপড় ঠিকঠাক করেছে। সে আরিফের পাশে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় বর্ষাকে। আরিফ নিজের সাফাই গাওয়ার স্বরে বলে, বর্ষা তুমি। জিহ্বা গহ্বরে আসা কথাখানা সম্পূর্ণ করতে না দিয়ে বর্ষা পুনরায় বলে ওঠে, তুমি আমায় ঠকাওনি। বিশ্বাস ভেঙেছ। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার। তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছ। আমার মেয়েটা ছোট। তোমাকে ভীষণ ভালোবাসে। আমি চাই না সে তোমায় ঘৃণা করুক। এনজয় করো। আমরা আসছি। নিজের বক্তব্য শেষ করে আদ্রিতার হাত ধরে বর্ষা। মিষ্টি হেসে বলে, মাম্মাম সমুদ্র দেখে আসি চলো। ভোরে সমুদ্রের ঢেউ প্রচুর ঝিনুক নিয়ে আসে। আমরা কুড়িয়ে নিব সব। আদ্রিতা নেমে পড়ে বাবার কোল থেকে। মায়ের হাত ধরে চলে যাওয়ার উদ্দেশ্যে দুপা এগিয়ে পুনরায় বলে ওঠে, পাপা যাবে না? এই আন্টিটার সাথে বিজনেস ডিল করছে। ফাইনাল করেই চলে আসবে, আমরা যাই চলো। বর্ষা আদ্রিতাকে নিয়ে চলে যায়। চিন্তিত আরিফ মাথায় হাত দিয়ে বসে পড়ে ফ্লোরে। ইমা বিরক্ত স্বরে বলে, তোমার বউ মেনে নিয়েছে, তুমি কেন আপসেট হচ্ছ? বর্ষা আমায় প্রচণ্ড ভালোবাসে। অসম্ভব বিশ্বাস করে। তার বিশ্বাস ভেঙেছি আমি। বর্ষা বাঁচবে না ইমা। আমার মেয়েটাকে মাহারা করে চলে যাবে বর্ষা। পুরনো কথাগুলো মনে করে দীর্ঘ শ্বাস ফেলে আরিফ। হাতে থাকা ফটোফ্রেম লুকিয়ে ফেলে তোশকের নিচে। ইমা দেখে ফেললে ঝামেলা করবে। বাচ্চার সামনে গালাগালি করবে। অশান্তি সহ্য করতে করতে অতৃপ্ত হয়ে উঠেছে সে। এবার একটু শান্তির খোঁজে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। আজকে আদ্রিতার ফোন কল তার অতৃপ্ত হৃদয়কে নতুন চিন্তায় জর্জরিত করে তুলেছে। কলিজার টুকরো মেয়েটা ভালো নেই, আতিয়া বেগম তাকে ভালো রাখতে ব্যর্থ হয়েছে। কথা রাখতে পারেনি সে। গভীর ঘুমে আচ্ছন্ন আদ্রিতা। এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বিছানা জুড়ে। ডান পাশে কাত হয়ে শুয়ে আছে। আঘাতপ্রাপ্ত হাতখানা গুটিয়ে রেখেছে। বালিশের চাপে চ্যাপ্টা হয়ে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গিয়েছে। সেই ফাঁকা দিয়েই লালা পড়ছে। মাঝে মধ্যে মৃদু স্বরে নাক ডাকছে। আবার বিরক্ত স্বরে বিড়বিড় করে কাউকক বকছে। আবরার আদ্রিতার সামনে চেয়ার টেনে বসে পড়ে। পায়ের ওপর পা তুলে গভীর মনোযোগে রমণীটিকে পর্যবেক্ষণ করতে থাকে। নাকের ওপর তেল জমে চিকচিক করছে। কপালের ঠিক মাঝখানে বিশাল আকৃতির ব্রণের দেখা মিলেছে। আজকেই বোধহয় পোটলাপুটলি বেঁধে আগমন ঘটিয়েছে। গোটা কপাল জুড়ে রক্তিম রং ধারণ করেছে। আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় ব্রণের উদ্দেশ্যে। ইচ্ছে করছে রিভলভার দিয়ে ব্রণটাকে শুট করতে, বা ধারালো চাকুর সাহায্যে কুটি কুটি করে কটে ফেলতে। কত বড় সাহস! আবরার তাসনিনের বউয়ের মুখে বাসা বেঁধেছে। আদ্রিতা নড়েচড়ে ওঠে। আঘাতপ্রাপ্ত হাতখানা খাটের ওপর রাখে শক্ত করে। একটু ব্যথাও পেলে নিশ্চয়।
কপাল কুঁচকে ঠোঁট গোল করে উফাফ শব্দটা আওড়ায় এবং পরপরই নীরব হয়ে যায়। আবরার হাতে থাকা মলমখানা হতে কিছুটা মলম বের করে লাগিয়ে দিতে থাকে হাতে। মিউ মিউ। খাটের ডান পাশ হতে মৃদু শব্দে ডেকে ওঠে অ্যানি। খাটে ওঠার চেষ্টা চালাচ্ছে সে, তবে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। লালা রঙের ড্রিম লাইটে অ্যানির চোখ দুটো জ্বলছে। আবরার ভ্রু কুঁচকে ফেলে। এমনিতে তো লাফাতে লাফাতে গোটা বাড়ি মাথায় তুলে রাখে, আর এখন খাটে উঠতে পারছে না। আশ্চর্য ব্যাপার তো। অ্যানি কাম হেয়ার। নিজের কণ্ঠস্বর শুনে নিজেই বিরক্ত হয় আবরার। এভাবে ডাকলে অ্যানি তো আসবেই, উল্টে ভয় পেয়ে দৌড়ে পালাবে। পরপরই নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। নিত্যদিন এই ভঙ্গিমায় কথা বলতে বলতে এটাই রুলস হয়ে গিয়েছে। চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়। গম্ভীর মুখশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে কণ্ঠখানাও গম্ভীর হয়ে গিয়েছে। সিয়াম গোল গোল নয়ন ঘুরিয়ে সবগুলো বন্ধুর পানে তাকায়। আমান কৌতূহল স্বরে বলে, আদ্রিতা বাদ দিয়ে অ্যানিকে ডাকছে কেন? সিয়াম চাটি মারে আমানের মাথায়। বিরক্ত স্বরে বলে, এই জন্যই তুই সিঙ্গেল। শালা নির্বোধ বোকা হনুমান। অ্যানিকে? আদ্রিতার বাচ্চা তাহলে আবরারকে? অ্যানির বাবা। আবরার চাচা বাচ্চার সামনে রোমাঞ্চ করবে নাকি? প্রাইভেসির দরকার আছে না? এখনই অ্যানিকে ধরে চোখে পট্টি বেঁধে দিয়ে রোমাঞ্চ শুরু করবে। তুমুল রোমাঞ্চ। ফালতু না বকে ভালো করে কান লাগা গাধার বাচ্চা। একটা পয়েন্টও মিস করা যাবে না। আমান অনবরত মাথা নেড়ে পুনরায় দরজায় কান ঠেকায়। অ্যানি আসে না আবরারের নিকটে। অগত্য আবরার নিজেই চেয়ার ছেড়ে উঠে পড়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় অ্যানিকে। মাথায় হাত বুলিয়ে আদ্রিতার পাশে নামিয়ে দেয়। ছোট্ট প্রাণীটি নিজের মালিককে পেয়ে যেন খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। মুহূর্তেই গা এলিয়ে দেয় আদ্রিতার বুক ঘেঁষে। দুই পা দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা চালায়। জিহ্বা বের করে চেটে দেয় মালিকের গাল। মিউ মিউ আওয়াজ তুলে উপস্থিতি জানায় দেয়। ঘুমে কাদা আদ্রি বুঝতেও পারে না বাচ্চার আগমন। এই সুন্দর দৃশ্য খানা ক্যামেরা বন্দি করে নেয় আবরার। অতঃপর কিছু একটা মনে পড়ে ফোন খানা বিছানার পাশে রেখে মাথা চুলকে দরজার পানে পা এগোয়। খট করে দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একটার ওপর আরেকটা পড়ে যায় আমান, আহাদ, ইভান এবং সিয়াম। সবার নিচে পড়েছে সিয়াম। সে উচ্চস্বরে চিৎকার করে, ওরে হহ আল্লাহ! গেল আমার কোমর! গাধার দল আমায় মেরে ফেলল। গল্পতমাতেয়াস্ত। পর্ব ২৯। লেখিকা তানিশা সুলতানা। ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে সিয়াম। বেশ ভালোই লেগেছে। আমান নিজের আঘাতপ্রাপ্ত হাতে পুনরায় আঘাত পায়। ওদের চিৎকারে ঘুম ভেঙে যায় আদ্রিতার। ধরফরিয়ে উঠে বসে আতঙ্কিত স্বরে শুধায়, কি হয়েছে? ইভান দাঁড়িয়ে পড়েছে ইতোমধ্যেই। দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, নাথিং, এভরিথিং অল রাইট। তুমি ঘুমাও। আদ্রিতা গোল গোল নয়ন ঘুরিয়ে সকলের মুখ পানে তাকায়। কিছুই যে ঠিক নেই বুঝতে পারে, তবে পাল্টা প্রশ্ন করে না। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে ঘুমন্ত অ্যানিকে কোলে তুলে নেয়। আহাদ আবরারের গম্ভীর মুখপানে তাকিয়ে বলে, আমাদের কোনো দোষ নেই। সব দোষ সিয়ামের। আহত সিয়াম কাঁদো কাঁদো স্বরে আওড়ায়, দোষ করল সবাই, ঘাড়ে পড়ল সিয়ামের। আবরার তাসনিন এখন বানিয়ে ফেলবে কিমারে। বাঁচতে চাইলে পালা সিয়াম। লাগা একটা দৌড়। তুই ছাড়া তোর কেউ নেই। পেলি তার প্রমাণ? বলেই দাঁড়িয়ে পড়ে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে যায়। তার পেছনে পেছনে বাকিরাও লেজ গুটিয়ে পালায়। আবরার দীর্ঘ শ্বাস ফেলে কক্ষ হতে বেরিয়ে যায়। ভয়ার্ত আদ্রিতা মাথা নুইয়ে বসে থাকে। অন্ধকারে গ্রাসস করে রেখেছে গোটা কক্ষ। এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে আমান ভাইয়ারা দখল করে নিয়েছে ইতোমধ্যেই ঢের বুঝতে পারে। বাকি রাতটুকু এই কক্ষেই থাকতে হবে। গোটা দিনে অ্যানি কিছু খায়নি। খাবার ছিল না এমনটা নয়, তবে আদ্রিতাকে ছাড়া খাওয়ার অভ্যাস তার নেই। খাবার দিয়ে আদ্রিতা পাশে বসে থাকলে তবেই খায়।
আজকে ছিল না বিধায় খাওয়া হয়নি। ক্ষুধায় ঘুম ছুটে যায় তার। মিউ মিউ আওয়াজ তুলে আদ্রিতার মুখ পানে তাকায়। যেন বোঝাতে চাইল খেতে চাই আমি। আদ্রিতা টুপটাপ কয়েকটা চুমু খায় অ্যানির মাথায়। আদুরে স্বরে বলে, আমার সোনা এখনই খাবার আনছি। বলেই বিছানা ছাড়ে। কমফোর্টের মধ্য থেকে বের হওয়ার পরে অনুভব করে বেশ ঠান্ডা। কিছু একটা গায়ে জড়ানো উচিত। না হলে শীতে কাঁপতে কাঁপতে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজে এবং পেয়ে যায় আবরারের হুড়ি। চঞ্চল হাতে চটজলদি সেটাই গায়ে জড়িয়ে নেয়। সাদা রঙের হুড়ি খানা থেকে অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ বেরুচ্ছে। কোনো দামি ব্যান্ডের পারফিউম হবে হয়তো। আদ্রিতা হুড়ির মধ্যে মুখ ডুবিয়ে নাক টেনে ঘ্রাণ শুকে নেয়। মনে মনে বলে, জল্লাদ হাতির বাচ্চার হুড়ি থেকেই এত সুন্দর ঘ্রাণ আসছে। না জানি তার গায়ের ঘ্রাণ কত সুন্দর হবে। আর একবার কাছে আসলে ভটয় না পেয়ে ঘ্রাণ শুকে নিবে। পরপরই নিজের মাথায় চাটি মারে। বিড়বিড় করে বলে, নির্লজ্জ বেহা আদ্রিতা, ওই লোকটা বেয়াদব। তোকে বিয়ের নাম করে অপমান করেছে। আজকে হাত পুড়িয়ে দিয়েছে। তার কথা ভাবলে তোর মন কেটে হালুয়া বানিয়ে ফেলবো। বলে দিলাম। ক্যাটফুটের প্যাকেট কেটে বাটিতে ঢালছে আবরার। তখনই তার ফোন খানা কেঁপে ওঠে। ভ্রু কুচকায় আবরার। বিরক্ত হলো বোধ হয়। এত রাতে কেউ কল করে? ট্রাউজারের পকেট হতে ফোন বের করে। আননোন নাম্বার, তবে চিনে আবরার। পার্সোনাল ফোনে সুইজারল্যান্ড এর নাম্বার হতে একজনই কল করতে পারে। সোজা হয়ে দাঁড়ায় আবরার। ডান হাতে কপাল চুলকে কল রিসিভ করে। আবরার তাসনিন, ওরফে এটি তাসিন। বড়ই সুন্দর নাম। আই লাইক ইট। আবরার শোনে মনোযোগ দিয়ে, তবে জবাব দেয় না। ওপাশ থেকে পুনরায় ভেসে আছে, একটা মেয়ের জন্য আমার ভাইয়ের গায়ে হাত তুলেছ তুমি। সে এখন হাসপাতালে। হাত দুটো অকেজো। কখনোই ঠিক হবে না। এই পর্যায়ে আবরার ঠোঁট মেলে একটু হাসার চেষ্টা করে। তবে ব্যর্থ হয়। হাসির সাথে সম্পর্ক চুকিয়েছে সেই ছোটবেলায়। এখন চেষ্টা করলেও ধরা দিতে চায় না। কেন করলে এমন? আবরার ফোঁস করে শ্বাস টানে। ট্রাউজারের পকেট হতে সিগারেটের প্যাকেট বের করে। একখানা সিগারেট ঠোঁটের ভাঁজে পুরে লাইটার দিয়ে জ্বালিয়ে নেয়। পরপর সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে জবাব দেয়, সি ইজ মাই ওয়াইফ। আই নো মাই বয়। ইনফরমেশন জোগাড় করে ফেলেছি। তোমার। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে। তার দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। সে মন্ত্রীর ছেলে হোক আর যেই হোক। মাইন্ড ইট। বলেই কল কাটে। ইতোমধ্যেই কপালের রগ ফুটে উঠেছে। হাত দুটো মুষ্টি বন্ধ করে ফেলেছে। ইচ্ছে করছে গোটা দুনিয়া জ্বালিয়ে দিতে। দুই হাতে মাথার চুল খামচে ধরে আবরার। তাতে গোছালো চুলগুলো এলোমেলো হয়ে যায়। সিগারেট প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। একটু হলেই ঠোঁটে ছ্যাঁকা লেগে যাবে, কিন্তু সেদিকে খেয়াল নেই আবরারের। সে আনমনে ভেবে চলেছে অনেক কিছু। এবং হলোও তাই। সিগারেট ঠোঁটের সঙ্গে লেগে ছ্যাঁকা লাগে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মৃদু স্বরে ফা শব্দ খানা উচ্চারণ করে পরপরই শক্তপোক্ত হাতখানা দ্বারা ঠোঁট ঘষে নেয়। সেই মুহূর্তেই আদ্রিতা কিচেনে পা রাখে। অগোছালো আবরারকে দেখে একরাশ চিন্তারা এসে ভিড় জমায় মনের কোণে। একটু উকি ঝুঁকি মেরে মুখখানা দেখার চেষ্টা করে। প্রথমেই নজরে পড়ে লাল ওষ্ঠ জোড়া। এখনো সিগারেটের পোড়া অংশ লেগে আছে। লাল লাল চোখ দুটো দেখে আদ্রিতার চিন্তা বেড়ে যায়। অনুমান করে নেয় লোকটার জ্বর এসেছে কি। হাত বাড়িয়ে আবরারকে ছুঁয়ে দেওয়ার সাহস আদ্রিতার নেই। পনি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? ডাক্তার ডাকতে বলল ভাইয়াদের? প্রশ্ন খানা করেই ফেলে আদ্রিতা। পরপরই নিজের ওপর বিরক্ত হয়। ওরেহহ বাল, এখন যে অশ্লীল কথাগুলো বলবে ওইগুলো শোনার জন্য প্রস্তুত হ। অসভ্য আদ্রিতা। হলোও তাই। আবরার দুপা এগিয়ে আসে আদ্রিতার পানে। গায়ে নিজের হুড়ি দেখে ঠোঁট বাঁকায়। ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে হাঙ্কি স্বরে বলে, আই নিড ইউর লিপস। আদ্রিতা দুপা পিছিয়ে যায়।
উদ্দেশ্যে দিবে একখানা ভৌ দৌড়। এক দৌড়ে কক্ষে চলে যাবে, তারপর দরজা লক করে দিবে। ব্যাসস আজকের মতো বেঁচে যাবে। আদ্রিতার পরিকল্পনা বোধ হয় বুঝতে পারল আবরার। লম্বা হাতখানা বাড়িয়ে পেঁচিয়ে ধরে আদ্রিতার কোমর। পরপরই গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। জমে যায় আদ্রিতা। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। এটা কি হলো? তলপেটে মোচড় দিয়ে উঠছে। হাত পা মৃদু কাঁপছে। লোকটার ছোঁয়া ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। নিজেকে বাঁচাতে আবরারের হাতের ওঠে হাত রাখে। কাঁপা কাঁপা স্বরে বলে, ছা অরুণ প্লিজ, আমার ভালো লাগে না। সুবোধ বালকের মতো সত্যিই ছেড়ে দেয় আবরার। আড়াআড়ি ভাবে ভ্রু কুঁচকে বলে, দরজা খোলা, কেউ দেখে ফেললে এসব বললে মেনে নিব। বাই ভালো লাগছে না। নেক্সট টাইম এটা শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলব। ভালো লাগলেও আমি ছুব, না লাগলেও আমি ছুব। মাইন্ড ইট। চলবে।